ভারতে বিজেপি আবার সরকার গঠন করছে, এটা এখন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু এই সরকার গঠন করার আগ মুহূর্তেই একটা বিজেপিতে একটা নতুন ধরন দেখা দিয়েছে, নতুন একটা উপদ্রবই দেখা দিয়েছে বলা যায়। সেটি হচ্ছে যে বিজেপির ভেতরে যে নানা ধরনের কোন্দল, সেটা এখন প্রকাশ্য হয়ে উঠছে। গত 10 বছরে যেটা দেখা যায়নি। এর কারণ হচ্ছে যে বিজেপি সরকারে ছিল নরেন্দ্র মোদী একক এবং খুবই শক্ত হাতে সবকিছু সামলেছেন। কিন্তু এখন যখন বিজেপির আসন কমে গেছে, পরনির্ভরশীল হতে হচ্ছে বিজেপিকে, সেই একক ক্ষমতায় থাকা বিজেপি এখন নির্ভরশীল বিজেপি হয়ে উঠছে। সেই সময় নানা রকম অভিযোগ উঠছে দলের এই আপাত ব্যর্থতা নিয়ে। এইসব বিষয় নিয়ে আমার কথা বলেছিলাম প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বিষয়গুলোর দিকে দৃষ্টি রাখছেন, কি বলছেন উনি একটু শুনে নিন। যে গত 10 বছর ধরে এত দুর্দণ্ড প্রতাপ ক্ষমতা নিয়ে যে বিজেপি তারা শাসন করেছে, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করে এসেছেন, কারুর কোনো কথা শুনতে হয়নি, কারুর কোনো সমালোচনা কানে তোলেননি। তার কারণ তাকে সাকসেস তিনি পাইয়ে দিয়েছেন, তার দলকে, তিনি তার সরকারকে, তিনি একটার পর একটা সাফল্য যা ধরেছেন তাই শোনা হয়ে গেছে। কিন্তু এবারে যেই তার সংখ্যা কমে এসছে 303 থেকে 240-এ, যখন অন্যের মুখাপেক্ষী হয়ে তাদের সাহায্য নিয়ে সরকার গঠন করতে হচ্ছে, সেই সময়তে কেনই বিপর্যয়? উত্তরপ্রদেশের মতন রাজ্যে আজকে তার থেকে বেশি আসন পেয়ে গেল সমাজবাদী পার্টি এবং ইন্ডিয়া জোট। কেন অযোধ্যাতে হারতে হলো? কেন বারাণসীতে প্রধানমন্ত্রী তার ব্যবধান, জয়ের ব্যবধান 1.5 লাখ মতন এসে দাঁড়ালো, যেখানে আর প্রায় 5 লক্ষ ছিল গতবারে? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে এবং তার থেকে যে বিষয়গুলো এতদিন চাপা ছিল, যে অন্তর্ঘাতের প্রশ্ন, নাশকতার প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আমাদের প্রত্যেকেরই মনে আছে যে যখন নির্বাচনী প্রচার চলছে, সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু দুটো কথা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক কথা। একটা কথা বলেছিলেন যে নরেন্দ্র মোদী তিনি নিজেই ঠিক করেছেন যে 75 বছর বয়স যাদের হয়ে যাবে তাদের রাজনীতি থেকে তাদের রিটায়ার করতে হবে, তাদের অবসর নিতে হবে। সেই যুক্তিতে, সেই নিয়ম অনুযায়ী এল.কে. আদবানিকে সরে যেতে হয়েছে, মুরলী মনোহর যোশীকে সরে যেতে হয়েছে, যশবন্ত সিনহাকে সরে যেতে হয়েছে। তারপর তিনি যখনই ক্ষমতা পেয়েছেন এবং ক্ষমতার যখন তিনি বাহার দেখিয়েছেন, ক্ষমতার যে তার যে প্রতাপ সেটা দেখিয়েছেন, নির্বাচনী রাজনীতিতে যখনই জিতেছেন, তিনি যাকে করেছেন সেই নিয়ম অনুযায়ী তারও সরে যাওয়ার কথা। 75 বছর হয়ে গেল, এখন তিনি 73 চলছেন, আর 1.5 বছরের ভেতরে তিনি 75-এ পৌঁছে যাবেন। কেজরিওয়াল এই কথাটা বলেছেন যে 75-এর পর তিনি যখন স্বেচ্ছায় সরে যাবেন, তখন দায়িত্বটা দিয়ে যাবেন কিন্তু অমিত শাহকে। অর্থাৎ আজকে যারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিচ্ছেন, তাদেরকে কিন্তু মনে রাখতে হবে তারা কিন্তু বকলমে ভোট দিচ্ছেন অমিত শাহকে, কারণ তারপরে তিনি হবেন তার উত্তরাধিকার। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, কেজরিওয়াল যেটা বলেছিলেন যে মোদী যদি পূর্ণ ক্ষমতা নিয়ে আগের মতন সেই দুর্দণ্ড প্রতাপ ক্ষমতা নিয়ে তিনি যদি ফেরত আসেন, তাহলে 2 মাসের মধ্যে তিনি সরিয়ে দেবেন যোগী আদিত্যনাথকে, অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। কেন সরিয়ে দেবেন? কারণ যোগী আদিত্যনাথ তার ইয়েস ম্যান নন। এই যে দুটি কথা বলেছিলেন কেজরিওয়াল, তার প্রথমটি অর্থাৎ মোদী 75 বছর হয়ে গেলে সরে যাবেন, তার বিরোধিতা করেছে সবাই। অমিত শাহ করেছেন, জেপি নাড্ডা করেছেন, এমনকি প্রকারান্তরে নরেন্দ্র মোদীও বুঝিয়ে দিয়েছেন তিনি ঈশ্বর প্রেরিত, তিনি অবিনশ্বর এবং তিনি যতদিন ইচ্ছে তিনি থেকে যাবেন, কারণ তাকে দিয়ে যে কাজগুলো ঈশ্বর করাতে চান সেগুলো শেষ না পাওয়া পর্যন্ত তিনি সরে যাবেন না। অর্থাৎ তিনি যতদিন খুশি সেই বিশ্বের ইচ্ছা মৃত্যুর মতন তিনি থাকবেন। যে যখন দেখা যাচ্ছে যে বারাণসীতে প্রধানমন্ত্রীর ভোটের মার্জিন 1.5 লাখে কমে গেছে, তখন এই সমস্তগুলো না ফুলে ফেপে বেরিয়ে আসতে চাইছে, সমস্ত ছিঁড়ে ফুলে বেরিয়ে আসছে। কারণ ব্যর্থতা থেকে সমস্ত ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে যায়, সেইগুলো বেরিয়ে আসছে এবং সেখান থেকে ধরা পড়ছে যে বিজেপির অন্তর্কলহ। মুখে কেউ কিছু বলছেন না, অমিত শাহ কিছু বলেননি, যোগী আদিত্যনাথও কিছু বলেননি, কিন্তু তাদের যারা ঘনিষ্ঠ তারা কিন্তু সামাজিক মাধ্যমে প্রচার করছেন, তারা বিভিন্নভাবে এটা বুঝিয়ে দিচ্ছেন যে একে অন্যের জন্য এই যে খারাপ ফল তার জন্য দায়ী কেউ বলছে আদিত্যনাথ, কেউ বলছে অমিত শাহ। এবং পরিষ্কারভাবে এই কথাও বলছেন আদিত্যনাথের যারা সহযোগী, তারা কিন্তু প্রকাশ্যে এই কথাটা বলছেন যে অমিত শাহ নাকি
গোটা বেনারসকে গুজরাটি ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছেন। তিনি নাকি তাদের পছন্দের অনুযায়ী টিকিট বিলি করেছেন এবং সেখানে নাকি টাকারও লেনদেন হয়েছে, যে অভিযোগগুলো কিন্তু এতদিন বিজেপির বিরুদ্ধে কেউ করেনি। এই যে অন্তর্কলহ, এর সামাল কি করে বিজেপি দেবে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। উত্তরপ্রদেশের যিনি প্রদেশ বিজেপি সভাপতি, তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে এবং আমরা মনে করছি যে আমাদের কাছে যে খবরগুলো আসছে তাতে মনে করছি যে এতদিন ধরে আরএসএস যেরকম স্তীমিত ছিল, যতটা নিয়মান ছিল, যতটা দমে ছিল নরেন্দ্র মোদীর এবং অমিত শাহের দাপটে, তারা যে প্রভাবটা তারা ফেলতে পারেনি, তারা এখন কিন্তু তারা নড়ে চড়ে বসবে। অর্থাৎ মোদীর খেয়াল খুশি মতন পার্টি চলবে, সংঘ চলবে। যতদিন তিনি দিয়েছেন ততদিন সংঘ চুপ করেছিল। এবারে তিনি সেটা দিতে পারছেন না, সেভাবে দিতে পারছেন না, তাই কিন্তু সংঘ তাদের মাসলগুলো একটুখানি কিন্তু দেখাতে শুরু করবে। এই অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এক একটা রাজ্য থেকে কিভাবে বেরিয়ে আসবে সেগুলো আগামী দিনে কিন্তু বোঝা যাবে। এই যে চাপ, শরিকদের এই চাপ কিন্তু মোদীকে সহ্য করতে হবে এবং দিনের পর দিন সহ্য করতে হবে। যে সমস্ত শরিক যারা বুঝে গেছে যে তাদেরকে ছাড়া সরকার চলবে না, সুতরাং তারা তাদের প্রাপ্যটুকু, তাদের চাহিদাটুকু তারা তো পূরণ করবেই। আজকে জেডিইউ দিয়েছে, চাপ সৃষ্টি করছে, কালকে চন্দ্রবাবু নাইডু টিডিপি তারা চাপ সৃষ্টি করবে, পরশুদিন চিরাগ পাসওয়ান সৃষ্টি করবেন, একনাথ শিন্ডে তিনি সৃষ্টি করবেন, জয়ন্ত চৌধুরী আরএলডি তিনি সৃষ্টি করবেন। এই চাপটা কিন্তু সহ্য করতে হবে নরেন্দ্র মোদীকে। দলের ভেতর অন্তর্গোন্তল সেটা যতটা অপ্রকাশ্য না, তারপরেও শুরু হয়ে গেছে আবার শরিকদের চাপ। এই অভ্যন্তরীণ এবং বহির্চাপে এবং বাইরের চাপে বিজেপি এখন কোন অবস্থায় থাকে, মোদী সরকার কীভাবে এগুলোকে সামলায়, সেটা এখন দেখার বিষয়।